১৪০ উপজেলায় প্রস্তুতি শেষ। আগামীকাল প্রথম ধাপে উপজেলা নির্বাচন। সংঘাত সহিংসতার মধ্য দিয়েই হতে যাচ্ছে উপজেলা নির্বাচন। যে নির্বাচনে যদিও কোনো দলীয় প্রতীকের অধীনে কোনো নির্বাচন হচ্ছে না, এরপরেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসলে কতখানি হতে যাচ্ছে, নাকি অন্তর্দলীয় কোন দলের নির্বাচন আমরা দেখতে যাচ্ছি, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। আগামীকাল প্রথম ধাপ উপজেলা নির্বাচন, এই বিষয় নিয়ে আজকের এই আলোচনায় ভিশন স্মার্ট টিভি নিবেদিত সন্ধ্যায় আপনাদের সাথে আছি আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন আনোয়ারুল ইসলাম আনোয়ার, এফসিএমএ সদস্য, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি আওয়ামী লীগ, এবং আছেন ফখরুল হাসান শাহজাদা, সিনিয়র যুগ্ম মহাসচিব জাতীয় পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আনোয়ার ইসলাম আনোয়ার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আগামীকাল উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন দেখতে যাচ্ছি আমরা। প্রায় বলতে গেলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, যদিও আসলে বড় কোনো প্রতিদ্বন্দ্বিতা আমরা এবারে নির্বাচনে দেখতে যাচ্ছি না। বিএনপি কোনোভাবেই এই সরকার অধীনে এই নির্বাচনে অংশগ্রহণ করেনি, এমনকি বিএনপি যে নেতাকর্মীরা অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবং প্রতিদ্বন্দ্বিতাবিহীন যদি আমি বলি এই নির্বাচন, এরপরেও কিন্তু যথেষ্ট সংঘাত সহিংসতা দেখেছি। এই নির্বাচনেও আসলে দলীয় হাইকমান্ডের নির্দেশনা মানছেন না, এমনকি যাদেরকে আসলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলা হয়েছিল আজকে পর্যন্ত আমরা তেমন কাউকে আসলে সরে দাঁড়াতেও দেখিনি। কি বলতে চান? তার মানে আওয়ামী লীগ তৃণমূল থেকে নেতৃত্ব কিংবা তাদের যে কমান্ড ছিল সেটি হারাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভির সকল দর্শক যারা দেখছেন এবং আমার সহ আলোচক আমাদের ফখরুল ভাই। না, বিএনপি বরখাস্ত করলেও তো ওরা নির্বাচনে আছে। তারাকে বরখাস্ত করা মানে তো তারা নির্বাচন থেকে সরে দাঁড়ায়নি। সরে দাঁড়ালে তার বহিষ্কার হয়তো করতো না। এবং এক একটা আসনে প্রায় 4-5 জন করেও প্রতিদ্বন্দ্বিতা করছে। এখন আপনি যেটা বলছেন যে আমাদের আওয়ামী লীগ দলের ভিতরে কোন দল, আসলে কোন দল ব্যাপারটা যদি না বলি, এটা আপনি বলতে পারেন যে একটা প্রতিযোগিতা। তার কারণ বর্তমানে মার্কাবিহীন যে নির্বাচনটা করার উদ্দেশ্যটাই হলো যাতে এই নির্বাচনটা অংশগ্রহণমূলক হয় এবং সবাই যেন এখানে স্বাচ্ছন্দ্যে ভোটে অংশগ্রহণ করতে পারে এবং একটা মানে উৎসবের মধ্য দিয়ে যাতে নির্বাচনটা হয়। তারপর এটা বাস্তবতা যে বিএনপি এই নির্বাচনে দলীয়ভাবে তারা পার্টিসিপেট করছে না, যে কারণে হয়তো কিছুটা স্তিমিত। এবং এই ব্যাপারটাকে দূর করার জন্যই কিন্তু আমাদের প্রতীক এবার দেওয়া হয় নাই, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের নিজের দলেরও একাধিক প্রার্থী সেখানে নির্বাচনে পার্টিসিপেট করছে। এবং আমাদের বিশ্বাস যে তার মধ্য থেকে যাদের জনগণের সাথে সম্পৃক্ততা আছে, দলের ভিতরে যারা আপনাদের অনেক প্রার্থী অংশগ্রহণ করছেন তা ঠিক, কিন্তু এই যে স্বজনদেরকে সরে দাঁড়ানোর এক ধরনের বিশেষ নির্দেশনা ছিল, সেই নির্দেশনা কি আপনাদের দলীয় যারা নেতাকর্মী আছেন? দেখেন, আমাদের এই সিদ্ধান্তটা প্রথম ধাপে হয়তো কিছুটা পালন হচ্ছে না। তার কারণ প্রত্যেকটা মানে যারা পার্টিসিপেট করছে তারা অনেকেই এ ব্যাপারে বলছে যে এটা যদি অনেক আগে থেকে সিদ্ধান্তটা হতো তাহলে হয়তো আমরা নির্বাচনে যেতাম না। জানানো হয়েছে কিন্তু বারবার আসলে দলীয় হাইকমান্ড থেকে এই নির্দেশনা, একই নির্দেশনা এসেছে। এটা তারা মানে বলছে এই ধরনের কথাবার্তা, কিন্তু আমার মনে হয় যে পরের যে আরো যে 3টা ধাপে যে নির্বাচন আছে সেখানে আমার মনে হয় এই জিনিসটা অনেকটা কাটিয়ে উঠবে। কিন্তু কেন আসলে সর্বোচ্চ পর্যায় থেকে যখন কোনো সিদ্ধান্ত আসে সেটি কেন তৃণমূল পর্যায়ে মেনে নেওয়া হচ্ছে না? দল কি তাহলে নিয়ন্ত্রণ হারাচ্ছে কিনা? না, নিয়ন্ত্রণ হারাচ্ছে না, এবং দল তাদের পলিসির কথা জানিয়ে দেওয়া হয়েছে। এবং সত্যি যদি সেটা তারা কেউ যদি না মানে, তাহলে আজকেও গতকালকেও আমাদের জেনারেল সেক্রেটারি বলেছেন যে তাদেরকে এর খেসারত দিতে হবে। এই জায়গাটিতে আসবো আমি আপনার কাছে, কি ধরনের শাস্তি আদৌ আওয়ামী লীগ দিবে কিংবা আসলেই কোনো ধরনের শাস্তি আমরা দেখবো কিনা। ফখরুল হাসান শাহজাদা, আপনার কাছে আসি। জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করছে কিংবা করছে না সেটি নিয়ে আসলে অনেকের মনেই এখনো এক ধরনের ধোঁয়াশা আছে। জাতীয় পার্টির অনেক নেতাকর্মীরা কিন্তু উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। জাতীয় পার্টির একাংশে যারা আছেন তারা বলছেন তারা কোনোভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। তার মানে আসলে জাতীয় পার্টির অবস্থানটি কি উপনির্বাচন ঘিরে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আনোয়ার ভাইকে যে আমার সাথে আছেন। আসলে জাতীয় পার্টি নির্বাচনে আসার মতো গত জাতীয় নির্বাচনে জি.এম. কাদের সাহেব এবং চুন্নু সাহেব যে অবস্থা সৃষ্টি করেছেন, সে অবস্থায় এসে উপজেলাটা প্রবর্তক আমার নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, এই নির্বাচনে আমাদের ব্যাপক অংশগ্রহণ করার কথা ছিল। বাট জাতীয় নির্বাচনে যেভাবে নেতাকর্মীদের সাথে প্রতারণা করা হয়েছে, আস্থার জায়গাটা টোটালি হারিয়ে ফেলেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা। যারা নির্বাচনটা করতো তাদের আস্থার জায়গাটা এখানে এখন আর নেই। কারণ আমরা গত জাতীয় নির্বাচনে যে জিনিসটা আমরা দেখেছি
যে নির্বাচনে আমরা যাব না, নির্বাচনের পরিবেশ নেই। জাস্ট 12টার দিকে মুজিবুল হক চুন্নু সাহেব বললো, আমি সেখানে উপস্থিত ছিলাম, যে এই নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না, এই নির্বাচনে কোনো পরিবেশ নেই। ঠিক দৈবকর্মী আবার 2:30টার দিকে হঠাৎ করে ডাকলো যে প্রেস কনফারেন্স করবে তারা। তা আমিও সেখানে উপস্থিত ছিলাম। 3টার দিকে প্রেস কনফারেন্স করে বলছে যে নির্বাচনে পরিবেশ সৃষ্টি হয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করবে। ক্ষণে ক্ষণে জাতীয় পার্টির মত পরিবর্তন হচ্ছে। এখন আমরা জেএম কাদের সাহেব যে কথাগুলি উনি নির্বাচনের পূর্বে বলেছিলেন, তাতে পার্টিটা একটা আশ্বস্ততার অবস্থান ছিল। তবে জাতীয় পার্টি নির্বাচনী দল, নির্বাচনে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে যদি আমরা 3 আসনে নির্বাচনে অংশগ্রহণ করতাম, যদি এই গোপন আতাতটা না করতাম 26 সিটের, তাহলে হয়তো জাতীয় পার্টিটা ঘুরে দাঁড়াতো। আজকে প্রতিটা উপজেলায় আমরা নির্বাচনে ক্যান্ডিডেট দিতে পারতাম। মানে ফখরুল হাসান সাহেব, আপনি প্রায় নিশ্চিতভাবেই বলতে পারেন যে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির যে অংশটি নির্বাচনে গেছে, তারা এক ধরনের গোপন আতাত করেই নির্বাচনে আজকে জাতীয় নির্বাচনটা গোপন আতাত করছে। এখন উপজেলা তো তাদের ক্যান্ডিডেটই নেই, তারা আতাত করবে। এখানে একটু জানতে চাই ফখরুল হাসান শাহজাদা, যে আপনি যে অংশ থেকে আসলে জাতীয় পার্টিকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করছেন, সেই অংশটি কি সেখানে কোনো নেতাকর্মীকে এই উপজেলা নির্বাচনে না অংশগ্রহণ করেছে? যে তার মানে আসলে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বিতা কি আমরা দেখতে যাচ্ছি? শক্ত প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু আমরা নির্বাচনে অংশ নেইনি। সেটা কারণ হচ্ছে যে আমাদের আস্থার জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা নেতাকর্মীদের কাছে টোটালি আস্থার জায়গা হারিয়ে ফেলেছি জাতীয় নির্বাচনের কারণে। এই আস্থার জায়গাটা আমরা পুনরুদ্ধার না করা পর্যন্ত নেতাকর্মীরা সোচ্চার হবে না। সেই আশঙ্কা কি জাতীয় পার্টির আছে কিনা যে আবার উপজেলা নির্বাচনও এক ধরনের সংসদ নির্বাচনের মতন আতাত করে এই বাকি যে অংশটি আছে জাতীয় পার্টি, তারা অংশগ্রহণ করেছেন? সেটার থেকে বড় ব্যাপার আনোয়ার ভাই যে কথাটা বলেছে, আমার কাছে সেটা ক্লিয়ারলি যে তারাই নির্বাচনে আসলে অংশগ্রহণ করছে, তারাই প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে দলীয় কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, যেখানে আছে তাদেরই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। নির্বাচনে অন্য কোনো দলের কোনো অংশগ্রহণ কোথাও দেখা যাচ্ছে না। আনোয়ার ইসলাম আনোয়ার, গোপন আতাতের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনেও কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা নেই। জাতীয় পার্টি বলতে চাইছে তারা যেই অংশে আছেন সেই অংশের কোনো নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণ করেননি। বারবার আসলে নিজের সাথে নিজে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ সামনে রাজনীতিতে কি পাবে? দেখেন, 7 তারিখের নির্বাচনটাও কিন্তু ছিল একটা গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক বাধ্যবাধকতা। তার কোনো বিকল্প কিন্তু ছিল না। 7 তারিখে নির্বাচন হয়েছে এবং সেখানে আপনারা দেখেছেন যে বিএনপি বিহীন নির্বাচনে এখানে অনেকেই পার্টিসিপেট করেছে এবং একটা প্রতিযোগিতার মধ্য দিয়েই কিন্তু নির্বাচন সম্পন্ন হয়েছে এবং 61-62 জন স্বতন্ত্র নৌকাকে হারিয়েও কিন্তু তারা বিজয় লাভ করেছে, যেখানে অবশ্যই প্রমাণ করে যে সেখানে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে। এরপরে যে বর্তমানে যে উপজেলা নির্বাচন 4টা ধাপে হচ্ছে, সেটাও তো সাংবিধানিক বাধ্যবাধকতা এবং এটা গণতান্ত্রিক ধারাবাহিকতা। এর বিকল্প তো সরকারের হাতে কিছু ছিল না। এখন একটা রাজনৈতিক দল তার আভ্যন্তরীণ প্রবলেমের কারণে, তাদের নিজস্ব প্রবলেমের কারণে তারা নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না। সেখানে আমার আপনার বা বর্তমান সরকারের কি করার আছে? কিন্তু যদি আমি উপজেলা নির্বাচনে আবারও ফেরত আসি, হয়তো বিএনপি না আসলে আওয়ামী লীগের হয়তো কিছু করবার নেই, কিন্তু আওয়ামী লীগ যখন নিজেদের নেতাদেরকে দলীয় প্রধানের নির্দেশনা মানাতে পারছে না, সেখানে তো আওয়ামী লীগের কিছু করবার ছিল, সেটা কি আওয়ামী লীগ করতে পারছে না? না, এটা তো একটা বিচ্ছিন্ন কিছু ঘটনা। এখানে এটা তো আসলে জাতীয় পর্যায়ে আসারও কথা না। ব্যাপারটা হয়েছে এটা আমাদের ইন্টারনাল কিন্তু বিষয়, যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে যে একটা এমপির পুত্র বা এমপির বউ বা তার কাছের আত্মীয় নির্বাচন করতে পারবে না, এটা কিন্তু কোনো সংবিধানে কিন্তু লেখা নাই। কিন্তু এটা হলো কি আমাদের দলীয় সিদ্ধান্ত। না, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত দেওয়া হয়েছে। কারণটা হলো যে একটা পরিবারেই যদি মন্ত্রী থাকে, সেই পরিবারের ছেলে যদি উপজেলা চেয়ারম্যান হয়, তার বউ যদি চেয়ারম্যান হয়, তাহলে যে প্রান্তিকে যে আমাদের যে নেতাকর্মীরা আছে তাদেরকেও তো সুযোগ দিতে হবে। সেটা আমাদের পার্টির আসলে ইন্টারনাল একটা সিদ্ধান্ত, কিন্তু কর্মী বা প্রতিযোগিতার যে অভাব আছে তা কিন্তু না। কাদের সাথে করছে আওয়ামী লীগ? না, যেখানে আওয়ামী লীগ হতে পারে, আমি তো বলছি, কিন্তু তার মধ্য থেকেও তো মানুষ একটা দলের ভিতরে তো কর্মক্ষেত্রে জনগণের সাথে সম্পৃক্ততার ক্ষেত্রে বা তার অনেস্টির ক্ষেত্রে বা বিপদের সময় মানুষের পাশে থাকার ক্ষেত্রে
একটা পার্থক্য থাকতে পারে। আপনার কাছে ফখরুল হাসান শাহজাদা, সেইভাবে তো প্রতিযোগিতা করে মানুষ, আওয়ামী লীগ বলতে চাইছে যে প্রতিযোগিতা আসলে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের হচ্ছে, আপনিও কি তাই মনে করেন? বিরোধী রাজনৈতিক দল না থাকলে কখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কি হয় না, বিরোধী দল বা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে প্রতিযোগিতা হবে কোত্থেকে? আমরা তো নিজেরাই। তাদের দলীয় প্রধান যে নির্দেশ দিচ্ছে সেটাও কিন্তু সংবিধানে নেই, সেটাও কিন্তু নেই, কিন্তু দলের প্রয়োজনে দলের শৃঙ্খলা রক্ষার্থে হয়তো তারা সেই নির্দেশনা দিয়েছে, কিন্তু আসলে প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে না, হওয়ার কোনো সুযোগ নেই। তার কারণ আপনি একটা ন্যূনতম যদি কোনো দলে নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে প্রতিযোগিতা কার সাথে করবে? সেই প্রতিযোগিতার জায়গা তো নেই। এখন আপনি সারা বাংলাদেশে দেখেন আওয়ামী লীগ ভার্সেস, আমার উপজেলা আমি ধরি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচন করছে, আবার যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচন করছে, আর কিন্তু আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তো এরকম সারা বাংলাদেশে বলা যাবে যে তারাই নির্বাচন করছে, নির্বাচন আসলে প্রতিযোগিতা নেই। এখন এটাকে হয়তো তারা ম্যান্ডেটারি ওখান থেকে প্রতীকটাকে সরাই নিয়েছেন যে আমরা এই নির্বাচনে প্রতীক দিবে না, শুধু তারা নির্বাচনটাকে পরিচালনা করার জন্যই তারা কিন্তু প্রতীকটাকে সরিয়ে নিয়েছেন। নাইলে হয়তো দেখা গেল নৌকা দিয়ে দিলে আর একজন স্বতন্ত্র বা আওয়ামী লীগের প্রার্থী কিন্তু সে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারতো না, যে কারণে হয়তো তারা প্রতীকটা সরিয়ে দিয়ে নিজেদের ভিতরে এই প্রতিযোগিতা সৃষ্টি করেছে। নিজেদের জয়টাকে অনেকটা নিশ্চিত করবার জন্য আওয়ামী লীগ আসলে কৌশলে এই কাজটি করলো কিনা? না, কৌশলে না, এখানে নিজেদেরকে জিতিয়ে দেওয়ার জন্য না, নির্বাচনটাকে অংশগ্রহণমূলক করার জন্যই কিন্তু এই পদ্ধতি করা হয়েছে। কিন্তু অংশগ্রহণমূলক বলতে তো আমরা বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ বুঝি আমরা। স্থানীয় সরকার নির্বাচনটা কিন্তু এর আগে সবসময় যে এতটা দলীয়ভাবে হয় ব্যাপারটা কিন্তু তাও না। স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু সরকার পরিবর্তন হয় না, স্থানীয় সরকার নির্বাচনে যে কেউ পার্টিসিপেট করতে পারে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে এলাকায় ক্ষমতা ধরে রাখার এক ধরনের কিন্তু আমরা তারপরেও বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আপনি বলছেন সেটা ঠিকই, যে রাজনৈতিক পরিচয় দিয়েও কিন্তু নির্বাচন করে এবং রাজনৈতিক দলগুলোও প্রার্থীদেরকে সমর্থন করে, সহযোগিতা করে, যে কারণে হয়তো আজকে বিএনপি বিহীন এই নির্বাচনটার উত্তাপ হয়তো একটু কম আছে। কিন্তু জনগণ একাধিক জায়গাতে, আমার প্রায় 4টা না 5টা জায়গাতে ভোটবিহীন নির্বাচন মানে নির্বাচিত হয়েছে, কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু 140টা কিন্তু নির্বাচন কিন্তু কালকে হচ্ছে, এবং এর মধ্য থেকেই আমাদেরকে এটা শেষ করতে হবে। এখন কথা হলো যে বাংলাদেশে যে স্থানীয় সরকার নির্বাচন এবং আপনারা এবং সবাই যে একটা অভিযোগ বলেন বা আলোচনার কেন্দ্রবিন্দু করেন যে না এই নির্বাচনে জনগণের আগ্রহ নেই বা বিএনপি যেহেতু আসে নাই সেহেতু নির্বাচন এত প্রতিযোগিতামূলক হচ্ছে না, তো এই অভিযোগগুলো আসলে করার কারণটা কি? এখানে বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে আসলে এই সরকারের বাকি একটি দল যখন বারবার সব ধরনের নির্বাচন করছে সেখানে কোনো অভিযোগ করার সুযোগ নেই। না না, অভিযোগটা কি করবেন? আমি তো সেটাই বলছি। কি অভিযোগ করছে বিরোধী দল? শুনি বিরোধী দলের কাছে শুনি। ফখরুল হাসান শাহজাদা, এখন বাংলাদেশ কিছুই নেই বিরোধী দল নির্বাচনে না আসলেও। বাংলাদেশ অবশ্যই করার আছে, করার থাকবে না কেন? আপনি যদি নির্বাচনটাকে সব দলকে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন সেই নির্বাচনটা হবে প্রতিযোগিতামূলক নির্বাচন। এই নির্বাচনটা গণতান্ত্রিক পরীক্ষা, সাংবিধানিকভাবে আমি শেষ করি আনোয়ার ভাই। তো সেক্ষেত্রে হয়তো তাদের আন্ডার নির্বাচনে বিএনপি আসবে না, কিন্তু জাতীয় পার্টি কিন্তু তাদের আন্ডারে বা তাদের সাথে একত্র নির্বাচনটা করে। এখন আমরা যেখানে হেরে গেছি সেটা হচ্ছে যে আমরা জাতীয় নির্বাচনে আমরা 26টি আসনে একটা আতাত করলাম, সমঝোতা হলো 3টি আসনে। সেই দায়ভারও তো আসলে জাতীয় পার্টিকেই নিতে হবে। আমরা জাতীয় পার্টিকেই নিচ্ছি, সেটা আওয়ামী লীগের কাছে দিব না, কারণ আমরা নির্বাচনে অংশগ্রহণ করার মতো দল এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করে যাচ্ছি। সাংবিধানিক জটিলতার ক্ষেত্রেও এই নির্বাচন আওয়ামী লীগ তাকে ধরে রাখতে হবে, এটাও দরকার। আবার এবছর তারা প্রতীকটা বরাদ্দ দেননি, কিন্তু গত নির্বাচনে তার আগে নির্বাচনে কিন্তু তারা স্থানীয় সরকার নির্বাচনে এমনকি চেয়ারম্যান নির্বাচনে পর্যন্ত তারা প্রতীকটা কিন্তু দিয়েছিলেন। এখন এবছর আইসা দেখলেন যে জাতীয় পার্টির যে দুরবস্থা, এই অবস্থা জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে যাবে না, এই কারণে হয়তো তারা হয়তো প্রতীকটা সরিয়ে নিয়েছেন যে নিজেরা নিজের অন্তত প্রতিযোগিতামূলক একটা নির্বাচন
উপহার দেখ। কিন্তু সেই নিজেদের যে নির্বাচনের কথা আপনি বলছেন, সেই নির্বাচনে আমরা সংঘাত সহিংসতা দেখছি, সেটি আসলে রাজনীতির জন্য কি অনেকটা নেতিবাচক হচ্ছে কিনা? এখন সংঘাতের যদি আপনার সাথে আমার লোকই না থাকে, সংঘাত তো স্থানীয় সরকার নির্বাচনে কিছু না কিছু হয়, সেই নির্বাচনে যদি কেউ নাই থাকে, মাঠে আমরা দুইজন আছি, সেই দুইজনেই তো সংঘাতটা করব, আর করবে কে? কাজে সেক্ষেত্রে তাদের নিজেরাই সংঘাত করতে হবে। কিন্তু ফখরুল হাসান শাহজাদা, আপনারা বারবার বলছেন আপনারা নির্বাচনমুখী দল, আপনাদের সেই যোগ্যতা আছে নির্বাচন করবার, 300 আসনে নির্বাচন করবার, তাহলে উপজেলা নির্বাচনে কেন আপনারা আপনাদের যারা প্রার্থী ছিলেন তাদেরকে নির্বাচনে লড়াই করতে দিচ্ছেন না? তো এখান থেকে আমার একটু তাহলে পিছনে আসতে হয়, জাতীয় নির্বাচনটা নিয়ে আমরা যে ক্ষেত্রে যাই, আমাদের ক্যান্ডিডেটরা যারা প্রস্তুত ছিল নির্বাচন করার জন্য, কিন্তু নির্বাচনের পরিবেশ নাই, এটা দিয়ে বা জিএম কাদের আর চুন্নু সাহেব অনেকবার বলেছেন। আমাদের মূল একটা ভিড় যেটা জাতীয় পার্টির, যেটা যে ক্ষেত্রে আমরা পার্টিটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি, এখানে জাতীয় পার্টির একটা গ্রুপ আছে যারা 86 থেকে এই পর্যন্ত তারাই শুধু কোনো না কোনো কৌশলে তারা নির্বাচন অংশ, কিন্তু রাজপথে এরশাদ মুক্তি আন্দোলন থেকে শুরু করে রাজপথে যত কর্মসূচি ছিল, ব্যারিস্টার আনিস সাহেব বা এই মুজিবুল হক চুন্নু সাহেব, এদেরকে কখনো রাজপথে দেখা যায় না। এই জিএম কাদের সাহেব, ওনাকে কখনো রাজপথে দেখা যায় না। তাই আজকে ওনারা যেহেতু রাজপথে ছিলেন না, বিধায় রাজপথের যে নেতাকর্মীরা যারা নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে, যেসব নেতাকর্মীরা, তারা কিন্তু এই নির্বাচনের কারণে, ওনার আতাততার কারণে নির্বাচন থেকে সরে গেছে। জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোন্দলের কারণে আসলে জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, আমার কাছে তাই মনে হয়। কিন্তু আওয়ামী লীগ যখন আসলে নিজেরা নির্বাচন করছেন, এবং সেইখানে আমরা সংঘাত সহিংসতা খোদ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হতে দেখছি। উপজেলা নির্বাচনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি রিপোর্ট নিশ্চয়ই আপনি দেখেছেন আনোয়ার ইসলাম আনোয়ার, প্রথম ধাপে ব্যবসায়ী প্রার্থী বেশি, কোটিপতি 94 জন। এটি একটু আপনার সাথে আমি আলোচনা করবো, তবে একটি বিরতির সময় হয়েছে, দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যায়। আনোয়ার ইসলাম আনোয়ার, যে প্রশ্নটি করে গিয়েছিলাম বিরতিতে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আজকে আপনি নিশ্চয়ই জানেন যে এক ধরনের হলফনামা বিশ্লেষণ করে প্রার্থীদের একটি তথ্য তুলে ধরেছে, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের মাঝে প্রায় 70% ব্যবসায়ী, অর্থাৎ তারা কিন্তু রাজনৈতিকভাবে তাদের তেমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এবং সেই সাথে এই গত নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে এই কোটিপতির সংখ্যাও বেড়েছে প্রায় 3 গুণ। অর্থাৎ আসলে আওয়ামী লীগ নিজেদের প্রার্থীদেরকে খানিকটা, যারা রাজনীতি করে এত দূর এসছেন তাদেরকে অনেকটা দূরে সরিয়ে শুধুই নিজেদের স্বার্থে ব্যবসায়ীদেরকে অনেক বেশি সুযোগ করে দিচ্ছে কিনা? না, দেখেন, রাজনীতি যারা করে তাদের তো ঘর সংসার আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে তো খেতে হবে, তো কিছু একটা করে তো খেতে হবে। আর রাজনীতি তো আসলে অনেকের পেশা না। দেখেন, রাজনীতি আসলে বলতে আমরা যেটা বুঝি, বা গোটা বিশ্ব যেটাকে বুঝে, যে একটা প্রান্তিক পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, মানুষের ভাগ্যের পরিবর্তন করা, এবং খুব অল্প সময়ে বেশি মানুষের ভাগ্য পরিবর্তন করার মাধ্যমটাও হলো কিন্তু রাজনীতি। তো এবং মানুষের অধিকার আদায় করা, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, আর্থিকভাবে সচ্ছলতা নিয়ে আসা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এই বিষয়গুলো সামনে নিয়ে কিন্তু আমরা কিন্তু রাজনীতি করি। কিন্তু আপনাদের সবার মনে একটা ধারণা হয়ে গেছে যে যারা এই ধরনের কাজ করে তারা তো সব থেকে সম্মানিত এবং স্যাক্রিফাইস করা মানুষ, তাদেরকে নিয়ে আপনারা এত আলোচনা সমালোচনা করেন যে রাজনীতি মানেই তার দিকে আপনারা বাঁকা দৃষ্টিতে দেখেন। এটা হয়তো কিছু কিছু লোকের জন্য এই জিনিসটা হয়েছে। কারণটা হলো, আগে যারা রাজনীতিবিদ ছিল তারা কেউ ব্যবসায়িক ছিল না, তারা মানুষের জন্যই কাজ করতো সারাক্ষণ। তাহলে তারা খাবে কি? যে কারণে যারা সচ্ছল ব্যক্তি ছিল, যারা হয়তো ব্যবসায়িক ছিল, তারা টাকা পয়সা দিয়ে সেই রাজনীতিবিদদেরকে সাহায্য করত। এখন বর্তমানে যেটা দেখছে, বিজনেসম্যানরা দেখছে যে তোমাকে দিব কেন, আমি নিজেই হব। রাজনীতিবিদেরা বেশি রাজনীতিতে জড়িয়ে পড়ছে এবং তারা করছে। শুধু এখানে কেন, আপনি সংসদে কতজন আছে আজকে? সংসদ সদস্যরা কতজন আছে? রাজনৈতিক পরিবেশটা তো সেইভাবে তৈরি হয়েছে। কখন তৈরি হয়েছে সেটাই হলো বড় কথা। বিএনপি নাই যেহেতু আমি বলতে পারছি না। বিএনপি থাকলে বলতাম জিয়াউর রহমান এটা স্টার্ট করেছিল, এই যে ব্যবসায়িকদেরকে নির্বাচনে নিয়ে আসা, মানি ইজ নো প্রবলেম, তারা এসে রাজনীতিতে বসা, এর পর থেকে কিন্তু শুরু হয়েছে। জাতীয় নির্বাচন থেকে শুরু করে উপজেলা নির্বাচন পর্যন্ত 70% যে ব্যবসায়িক গ্রামে গঞ্জে বলছেন, ম্যাক্সিমাম লোকই কিন্তু এলাকায়
তারা ছোটখাটো হইলেও তো ব্যবসায়িক, জি, কিন্তু ব্যবসা করে কিন্তু তারা খায়। নিশ্চয়ই রাজনীতিবিদরা ব্যবসায়ী হতেই পারেন, কিন্তু যে প্রশ্নটি সেই জায়গাটিতে যখন আসলে ব্যবসায়ীরা রাজনীতিবিদদেরকে পেছনে ফেলে নির্বাচনের মাঠে সামনে এগিয়ে আসেন, পোর খাওয়া যারা রাজনীতিবিদ ছিলেন তাদেরকে আসলে আমরা কেন গুরুত্ব দিই? যেদিকেই টাকা সেদিকেই তো রাজনীতি, পরিবেশটা তৈরি হয়ে গেছে, আপনি করবেন কি? ফখরুল হাসান শাহজাদ, এই পরিবেশ কারা তৈরি করলো? এই পরিবেশটা তৈরি হয়েছে, আজকে দেখেন যে আমার নেতা পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাথে অনেকে স্বৈরাচার বলছে। ওই আমলে ছাত্র সংসদ নির্বাচনগুলো কিন্তু হয়েছিল, হওয়ার কারণে নেতা তৈরির জায়গাটা কিন্তু সৃষ্টি হয়েছিল। আজ কিন্তু সেই অবস্থা নাই, আজকে কিন্তু নেতা তৈরি হচ্ছে না। তা নেতা তৈরি না হওয়ার কারণে কিন্তু এই ব্যবসায়িকরা সুযোগ পেয়ে যাচ্ছে। আজ কিন্তু নেতা তৈরি হচ্ছে না। এখন এই ব্যবসায়িকরা সুযোগ নিতে নিতে এমন একটা পর্যায়ে এসে গেছে যে ব্যবসায়িকরা এখন রাজনীতিবিদদের উপর চড়ে বসেছে। রাজনীতিবিদদের এখন আর কিছু করার নাই, ব্যবসায়ীদের উপর নির্ভর করে এখন রাজনীতি শুরু হয়। কারণ যেহেতু দেশে রাজনীতি নাই, কোনো দলের রাজনীতি নাই, আনোয়ার ভাই স্বীকার করতে বাধ্য হবে যে আওয়ামী লীগে কী রাজনীতি আছে, বিএনপি কী রাজনীতি আছে, জাতীয় পার্টি কী রাজনীতি, কোথাও রাজনীতি নেই। সব কিছু এক জায়গায় যায় ঠেকে গেছে। এখন আপনি দেখেন ঢাকা শহরে মেয়র নির্বাচিত হয় যারা জনগণের পাশে থেকে জনগণের সেবা দিবে, সেখানেও একজন ব্যবসায়ী যায় আর সেখানে অবস্থান করবে, সে কি বুঝবে? দল কি তাহলে কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ হারাচ্ছে? হ্যাঁ, দল কোনো না কোনোভাবে রাজনৈতিক অঙ্গন থেকে দল আসলে নিয়ন্ত্রণ আস্তে আস্তে হারাচ্ছে। জি, আনোয়ার ইসলাম আনোয়ার, এই যে বড় দুটি দল নিয়ে আমরা আলোচনা করছিলাম উপজেলা নির্বাচনে, যদিও বিএনপি অংশগ্রহণ করছে না, কিন্তু এরপরেও কিন্তু বিএনপির বহিষ্কৃত নেতাদের মাঝে এখনো 20 জনকে আমরা দেখছি যে তারা প্রার্থী হয়েছেন এই নির্বাচনে। কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন এখনো 50 জনের অধিক আছেন, তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, দলীয় প্রধানের নির্দেশনা অমান্য করে অংশগ্রহণ করছেন। তার মানে আওয়ামী লীগ আসলে তৃণমূলে তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে কিনা? দেখেন, হঠাৎ করে যদি দলের ভিতরে এরকম কন্ট্রোল নিয়ন্ত্রণ নিয়ে আসতে চাই, সেটাও কিন্তু একটা ডিফিকাল্ট। কারণটা হচ্ছে অনেক মন্ত্রী এমপি ছেলেরা কি বা যারা সংসদ সদস্য আছে, তাদের যে রাজনৈতিক যে কি বলবো প্রতিযোগিতা বা তাদের ক্ষমতাটা কি আজকে নতুন তারা দেখাচ্ছে? কিন্তু যখন দলীয় সুস্পষ্ট করে বলে দিয়েছেন কারা কারা নির্বাচন করতে পারবেন, এরপরেও কেন? না, আমি বলি দীর্ঘদিন ধরে এই এমপি মন্ত্রীদের ছত্র ছায়ায় তাদের আত্মীয় স্বজন বলেন বা অন্যরা বলেন নিজের নিজের বলয় তৈরি করার জন্য, এটা আওয়ামী লীগ বিএনপি সবাই তারা তাদের নিজস্ব লোকগুলাকে মানুষ করে রেখেছে, কিন্তু হয় না। সেটা কি শুধুই আসলে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য? সেই কারণে আপনি দেখবেন যে আওয়ামী লীগ কি বলে সংসদ সদস্য বা মন্ত্রী এমপির ছেলে মেয়ে হোক বা কাছের লোক হোক, তারা ছাত্রলীগ করা ছেলে, যুবলীগ করা ছেলে, আওয়ামী লীগ করা ছেলে, এবং স্টিল নাও গতবারও তারা উপজেলা নির্বাচনে চেয়ারম্যানও আছে। আপনি তাকে কিভাবে বাদ দিবেন? সেখানে বাদ দেওয়ার আসলে সুযোগই বা কতখানি থাকে? ফখরুল হাসান শাহজাদ, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতাকর্মীরা কিন্তু আমরা দেখেছি তারা এক ধরনের হুমকি ধামকি দিয়েছেন এলাকায় যদি তাদের নির্ধারিত প্রতিদ্বন্দ্বী যিনি আছেন তিনি নির্বাচিত না হন, এলাকায় কোনো ধরনের উন্নয়নও করা হবে না, এমন হুমকি ধামকি আমরা দেখেছি। উপজেলা নির্বাচনে যারা অংশগ্রহণ করে, উপজেলা চেয়ারম্যান, আমি 5 বছরের জন্য চেয়ারম্যান ছিলাম ইউনিয়ন পরিষদের। কোনো এক সময় উপজেলা চেয়ারম্যানদের উন্নয়ন কোনো কিছুতে কোনো সুযোগ নেই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর নির্ভর করে এখন যে বিধান, সেই বিধান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর নির্ভর করে উপজেলা চেয়ারম্যান সাহেবের চলতে হয়। তাদের নিজস্ব এমন কোনো ক্ষমতা নেই উন্নয়ন যে করবে। শুধুমাত্র ধারাবাহিক এমপিদের সাথে সমন্বয় করে ডেভেলপটা বেশি করা যায়। আর এমপি আর উপজেলা চেয়ারম্যানের সাথে যদি ডিবেট থাকে তাহলে সেক্ষেত্রে উন্নয়নটা ব্যাহত হয়। একটা সমন্বয় হলে তাদের পক্ষে উন্নয়ন করা সম্ভব। আমি এমন কোনো ফান্ড দেখি নাই যে ফান্ডে উপজেলা চেয়ারম্যানরা কোনো উন্নয়নমূলক কাজের তদারকি করা যাবে, বাট উন্নয়নমূলক কাজে তারা তেমন কোনো অংশগ্রহণ করার মতো এখন পর্যন্ত উপজেলা চেয়ারম্যানের সেই। মানে সেটা আপনি কি বলতে চাইছেন যে সেই এলাকায় আসলে যারা শীর্ষস্থানীয় নেতা আছেন তাদের এলাকায় কর্তৃত্ব দখল করে রাখার জন্যই আসলে তারা নিজেদের প্রার্থীকে প্রতিযোগিতায় জিতিয়ে রাখতে চান? হ্যাঁ, অবশ্যই সেটা। এবং উপজেলা চেয়ারম্যান হয়ে গেলে এরপর তার একটা ভবিষ্যৎ সম্ভাবনা থাকে, সে একটা এমপি নির্বাচন করার সুযোগ নিতে পারে বা একটা নমিনেশন নিতে পারে। মূলত মূল বিষয়টা এবং এলাকার কর্তৃত্বটাকে বজায় রাখার জন্য উপজেলা চেয়ারম্যান। বাট এমনি রাজনীতি বলেন বা উন্নয়ন বলেন কোনো কিছুতেই তাদের প্রভাব প্রয়োগ না। একটা উপজেলা চেয়ারম্যান হয়ে গেলে সে উপজেলার প্রেসিডেন্ট হইতে পারে, সেক্রেটারি হইতে পারে, সাংগঠনিক সম্পাদক, একটা পদ সে পাইতে পারে এবং একটা কর্তৃত্ব বিস্তার করতে পারে। সেই কর্তৃত্ব বিস্তারের জন্য উপজেলা নির্বাচন উত্তরাধিকার বসাতে এত মন্ত্রী সংসদ সদস্যরা মরিয়া হয়ে উঠেছেন কিনা আনোয়ার ইসলাম আনোয়ার? দেখেন, দলীয় দুটো দলই, জামাত বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, এই প্রত্যেকেই কিন্তু নিজ নিজ এলাকায় যারা সংসদ সদস্য হওয়ার বাসনা যাদের বা যারা এক্সিস্টিং আছে প্রত্যেকেই চেষ্টা করে তার নিজের বলয় তৈরি করা।
উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলার কী বলে উপজেলার ইউনিয়নের প্রেসিডেন্ট, সভাপতি, এই পদগুলো সব মিলিয়ে কিন্তু তারা তাদের একটা নিজের বলয় তৈরি করার কিন্তু চেষ্টা করে। আপনি যেটা বলছিলেন সেটা সত্য, যে একদিকে উনি বলছেন যে হয়তো উন্নয়নের একটা ভাগ বাটোয়ারার জন্য হয়তো সংসদ সদস্যদের সাথে একে অপরের একটা ভালো রিলেশন তৈরি করতে হয়, কিন্তু আপনি যেটা বললেন যে না, শুধু কি সেটা না, দলীয় প্রভাব বিস্তার করার জন্য বা এলাকায় কর্তৃত্ব বজায় রাখার জন্য যেটা করে, সবটাই কিন্তু হয়। উন্নয়ন যে জনগণের জন্য করার জন্যই যে একমাত্র এই রিলেশনটা ডেভেলপ করে চেয়ারম্যান এবং এমপির ভিতরে, ব্যাপারটা কিন্তু তা না। আসল কথাটাই হলো তার নিজের বলই তৈরি করা। তো এখান থেকে সব দলই কিন্তু এই জিনিসটা মানে করে থাকে, যে কারণে আজকে যে বিষয়টা আমাদের দল করছে সেটা কিন্তু একটা কি বলবো, একটা মানে প্রান্তিক যারা মানে আমাদের কর্মী, নেতা কর্মীরা আছে, তাদের অবস্থানটা কিন্তু একটা পার্টিসিপেটরি করার জন্যই কিন্তু আজকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। কিন্তু যারা এক্সিস্টিং আছে, সে এমপি, মন্ত্রী বা যাদেরকে নিয়ে আজকে এই মানে আলোচনাগুলো হচ্ছে, বা তারা কিন্তু এটাকে আমলে দিচ্ছে, কেউ দিচ্ছে। জি, আর যারা আসলে আমলে নিচ্ছেন না, অর্থাৎ যেই মন্ত্রী কিংবা এমপিরা, তারা যথেষ্ট হেভি ওয়েট নেতাকর্মী আওয়ামী লীগের, তার মানে তারা কি আসলে দলের সিদ্ধান্তের চাইতেও অনেক বেশি শক্তিশালী? সেটা না, এরা কিন্তু একসময় কিন্তু সাজা পাবে। আমাদের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ভাই কয়েকদিন আগে একটা কথা বললেন, যে এইভাবে সাজা না পেলেও যখন কমিটি হবে, যখন মনোনয়ন হবে, তখন কিন্তু ঠিক কিন্তু সেন্ট্রাল কিন্তু সেই ব্যাপারটা কিন্তু সাজা কিন্তু ঠিকই দিয়ে দেবে, কিন্তু পেয়েও যাবে সেটা। এবং আমার সেক্রেটারিও কিন্তু গতকাল ঠিক এই বিষয়টাই বলেছে। আমরা শুনেছি সাজার কথা, এবং আওয়ামী লীগের তরফ থেকে বারবার বলা হচ্ছে দলটি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে। আজকেই সেই শেষ দিনটি ছিল, আজকে বলাই যায় আসলে সেই চেষ্টা একেবারেই নিষ্ফল। আপনি কি মনে করছেন, আদৌ কোনো ধরনের সাজা কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে দেখবো কিনা? আনোয়ার ভাই যেটা বলছে যে এরা মনে রাখে, নেত্রী মনে রাখে, এটা আমি আমার অভিজ্ঞতা থেকেই বলবো। যিনি যেটা অর্ডার করছে, এই অর্ডারটা যারা ফলো করেনি তাদেরকে আজকে রাত্রে হয়তো করার আর কোনো সুযোগ নেই, এখন আর করার আর কোনো ওয়ে নেই, কিন্তু সেটা মনে রাখবে এবং পরবর্তীতে। এক্ষেত্রে জাতীয় পার্টির অবস্থান একটু জানতে চাই। জাতীয় পার্টি যে নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, উপজেলা নির্বাচনে, তাদের বিরুদ্ধে কি জাতীয় পার্টি কোনো ধরনের ব্যবস্থা নেবে কিনা? না, জাতীয় পার্টি তো যার ইচ্ছা সে করতে পারেন, বা ব্যবস্থা নেবে কেন? তাহলে এক্ষেত্রে আপনারা অনাস্থার কথা বলেছেন, এই সরকারের প্রতি আপনাদের যথেষ্ট অনাস্থা আছে, যে কারণে আপনারা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি। উপজেলা নির্বাচনে কি তার মানে সেই আস্থা ফেরত এসেছে? আমরা সরকারের প্রতি অনাস্থার কথা বলি না, আমরা বলছি এই নির্বাচনটা ওই 26 জনের যদি সমঝোতা না হতো, আর সারা বাংলাদেশে আমরা 300 আসনে নির্বাচন করতাম, আওয়ামী লীগও সাংবিধানিক যে জটিলতা ছিল সেটা কাটিয়ে উঠতে পারতো, আর আমাদের রাজনৈতিক দলটাও দাঁড়িয়ে যেত। আমরা আজকে যে দুরবস্থার ভিতরে আছি, আপনি আর যাই মনে করেন, জিএম কাদের সাহেব, আমি 14 গ্রামের একটা ক্যান্ডিডেটের কথা বলি, মানে কতটা নিম্ন পর্যায়ে চলে গেছে। ওনার নাম ছিল আলমগীর কবির মজুমদার, উনি টোটাল চষাইয়া বেড়াইয়া মানে সমস্ত সম্মেলন সব করতেন উনি। হঠাৎ করে প্রেস কোম্পানির একজন মোস্তফা সাহেব, উনি কোনো দলের না এবং দলের প্রাথমিক সদস্য না, এসে নমিনেশন নিয়ে গেছে। কিছু জটিলতা এখানেও সৃষ্টি হয়েছে। উলিপুরে এরকম একজন জিয়াউদ্দিন বাবলুর ওয়াইফরে ভাবিরে সেখানে নমিনেশন দেওয়ার কথা, ত্যাগী নেতা যারা ছিলেন তাদেরকে নির্বাচনে নমিনেশন দেওয়া হয়নি। এবং এই 26 সিটের ভিতর তাদেরকে নেওয়ার জন্য, যেখানে নৌকা নাই সেখানে যাওয়ার জন্য যে কত পরিমাণ প্রতিযোগিতা যে লেগেছিল, যেটা হিসাবের বাইরে। ওই 26-এর ভিতর কেমনে যাবে, নৌকা নেই, নির্বাচনে তারা জিতে আসবে। কিন্তু দেখা গেল যে 12 জনই জামানত বাজেয়াপ্ত। যদি ধরে নিলাম আসলে আওয়ামী লীগ এটাই চাইছিল, জাতীয় পার্টি বিভক্ত হয়ে যাক, দ্বিধা বিভক্তি আসুক, আপনারা কি আসলে আওয়ামী লীগকে সেক্ষেত্রে অনেকটাই সফলতা এনে দিলেন নিজেরাই? না, আমরা সেটা দেই না। আমরা নেতা কর্মীরা সব একই ছিলাম, কিন্তু আমাদের নেতা যিনি সাবেক চেয়ারম্যান ছিলেন জিএম কাদের সাহেব এবং মজিবুল হক চুন্নু আর ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, তারা একটা কৌশল খাটিয়ে তাদের সিটগুলো তারা জিতিয়ে এনেছেন, আর বাকিগুলোর দিকে তারা খোঁজখবর নেওয়ার সুযোগ পান। আনোয়ার ইসলাম আনোয়ার, এই যে আসলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের নেতাদেরকে সরে আসার যে চেষ্টা, সেটি নিষ্ফল হতে দেখলাম আমরা, সেটি আসলে ভবিষ্যতে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতাদের একটি বড় প্রভাব ফেলবে কিনা? উত্তর নিব একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সন্ধ্যায় আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সাম্প্রতিকে।
আনোয়ার ইসলাম আনোয়ার প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, যেই চেষ্টা আসলে আওয়ামী লীগ বারবার বলছিল তারা করবে, শেষ পর্যন্ত যাতে করে নেতাকর্মীরা সরে দাঁড়ায়, সেই চেষ্টা প্রায় নিষ্ফলই হতে দেখলাম আমরা আজকে পর্যন্ত। তার মানে তৃণমূলে আসলে ভবিষ্যতে দলের উপর একটি বড় প্রভাব ফেলতে যাচ্ছে কিনা? না, সেটা করবে না। তার আগে আমি একটা বলতে চাই যে আপনি একটা কথা বলছিলেন যে জাতীয় পার্টিকে আওয়ামী লীগ মনে হয় ভাঙে মানে চাইছে এরকম। আসলে ব্যাপারটা আমরা কিন্তু সেটা চাইনি, বরঞ্চ আমাদের নেত্রী, আমাদের দল, আমরা সবাই চেয়েছি যে জাতীয় পার্টি তার নিজস্ব ক্ষমতা বলে নির্বাচনে পার্টিসিপেট করে জিতে আসুক। তার কারণে এরা দীর্ঘ সময় যেখানে বিএনপি নাই এবং বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি সংসদের বাইরে যে সুযোগগুলো পেয়েছে, তাতে জাতীয় পার্টির মানে রাজনৈতিক অবস্থা বা সাংগঠনিক অবস্থা এত খারাপ হওয়ার কথা না, আরও ভালো হওয়ার কথা। কিন্তু তাদের নেতৃত্বের অভাবে হোক আর তাদের কোন্দলের কারণে হোক, তারা নিজেরাই ব্যর্থ হয়েছে। এখানে আওয়ামী লীগ তো আসলে দায়িত্ব না যে কাউকে সক্ষম করে তোলা এবং আওয়ামী লীগের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা। এখন আমরা 73-74 বছরের দল, এই যে 23শে জুন আসছে আমাদের 75তম রাজনৈতিক দল। এখন আমরা যদি বাংলাদেশের মানুষের কাজ করে বাংলাদেশের মানুষের হৃদয় জয় করে যদি আমরা একচ্ছত্র থাকতে পারি বাংলাদেশে, তাতে কার কি? সেটা এখন আমাদেরকে আপনারা বলতে পারেন যে দুটো স্বৈরাচার বাংলাদেশের রাজনীতি করেছে, আমরা কি তাদের মতো? না, আমরা গণতন্ত্রের ধারা, সাংবিধানিক ধারা এবং সাংগঠনিক সক্ষমতা নিয়ে আমরা রাজনীতি করছি। এখন কেউ যদি আমাদের সাথে এসে মানে কি বলবো নির্বাচনে বা যে কোনো ভাবে যদি আমাদের সাথে না পেরে ওঠে, তাই এর জন্য কি আমরা দায়ী? ফখরুল হাসান শাহজাদ, আওয়ামী লীগ নিজেদের বাইরে গিয়ে অন্য কোনো রাজনৈতিক দলকে যথেষ্ট শক্তিশালী মনে করছে না। অপরদিকে আমরা জাতীয় পার্টিকে বারবার বলতে শুনেছি 300 আসনে যদি তারা এবারে নির্বাচন করতে পারতো, জয় হয়তো অনেকটা জাতীয় পার্টিরই হতো। তার মানে আসলে কোথায় আছে বিরোধী দলগুলো? এখন আনোয়ার ভাই যেটা বলছে, এটার আমরা যে পার্টির নেতাকর্মী হিসেবে আমরা অনেকটা মনে করি যে সরকার তো এভাবে করতে পারে যে দুইটা বা গ্রুপ যে রাখি সিটটা কম দিয়ে পারলে সুবিধা হবে, এটাও তো হইতে পারে ভাই। আবার সেকেন্ডলি আপনি আজকে যাই বলেন, টিআইবি যে স্থানীয় সরকারি নির্বাচনে যে রিপোর্টটা করছে, এটা রাজনীতির জন্য একটা অশনি সংকেত। রাজনীতিটাকে দুর্বৃত্তায়নে আস্তে আস্তে ছেড়ে যাবে। মানে ওই যে স্থানীয় সরকার নির্বাচনে যেটা গতকাল এলাকার মানুষ ম্যাক্সিমামই ব্যবসা করি খায়, ছোট হোক আর বড় হোক। হ্যাঁ, ব্যবসা করে যে কৃষক দেখবেন যে কৃষক সে ওই জায়গাখানে তার পেশার জায়গাতে ব্যবসা লেগেছে। এই জায়গাতে একটু জানতে চাই, আপনি বলছিলেন কৃষকের কথা, 94 জন কৃষকের পক্ষে কি কোটিপতি হওয়া সম্ভব এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব? না, সেটা সম্ভব অসম্ভব বলছি না, কিন্তু এখনো দেখবেন যে গ্রামে গঞ্জে আমি সেই রিপোর্টটা পড়েছি যে অনেকেরই 100 বিঘার বেশি কিন্তু জমি আছে। এবং আপনি দেখবেন যে গ্রামে এখনো কিন্তু এ ধরনের জোরদার বলেন বা ল্যান্ডলর্ড বলেন, তারা কিন্তু আছে 100, 200, 300 বিঘা। এবং পরিবার যখন ভেঙে ছোট ছোট হয় তখন জমিগুলো ভাগ হয়ে যায়, কিন্তু এগুলো আছে। আমি আপনার সাথে যুক্ত করি, যাদের কথা আমরা বলছি শীর্ষস্থানে যিনি আছেন গোপালগঞ্জের কামরুজ্জামান, তিনি সদর চেয়ারম্যান প্রার্থী, তার অস্থাবর সম্পদ 25,24,00,000 টাকা। 2 নম্বরে যিনি আছেন তিনি নিজেও আসলে দীর্ঘদিন রাজনীতি করেছেন। 3 নম্বরে যিনি আছেন তার বাবা একটি নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য। কাউকে কি আপনি কৃষক বলতে পারেন? না, হতে পারে, কেন? এলাকার তো অনেক বড় লোক, তারা জমি জমা নিয়ে কাজ কারবার করে, সে কৃষকই বলতে পারে নিজেকে, অসুবিধা কি? সেটা তো কোনো কথা না। এবং অনেক সময় কৃষি পণ্য থেকে যদি উৎপাদন হয়, এটা অনেকেই দেখে যে মাছ চাষ করে, ধান চাষ করে এবং এগুলো তার ইনকাম হিসাবে দেখায় ইনকাম ট্যাক্স কম দেওয়ার জন্য। এটা কিন্তু একটা পলিসি আছে কিন্তু অনেকেরই। ইনকাম ট্যাক্স পাইলে আপনি দেখাবেন যে আপনি মৎস্যজীবী বা আপনি হলেন কৃষি কাজ করেন, আপনার যতগুলো ইনকাম হয়েছে মাছ বিক্রি করে, ধান বিক্রি করে, আম বাগান টাগান বিক্রি করে এগুলো হয়েছে, যে কারণে আপনাকে ট্যাক্স কম দিতে হয়। এটা একটা কৌশল। আর যেগুলো ট্যাক্সের ভ্যালুয়েশন আপনারা অ্যাসেটের যেগুলো দেখেন, এর চেয়ে অনেক গুণ বেশি তার মার্কেট ভ্যালু। কিন্তু আমি হয়তো 5 বছর 10 বছর আগে আমি যে জমিটা কিনেছি যে ভ্যালু দিয়ে এবং ওই ট্যাক্স দিয়ে যে রেজিস্ট্রি করেছিলাম এবং দলিলে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা দেখানো হয়, যেটা অনেকটা অবাস্তব। তো আসলে একটা মানুষকে ওই জায়গা জমি ভ্যালু দিয়ে আসলে বিবেচনা করা উচিত না। যে উচিতটা হলো যে রাজনীতি করে তার জনগণের সাথে সম্পৃক্ততা আছে কিনা, বিপদে আপদে মানুষ তাকে পায় কিনা,
সেই জিনিসগুলো জনগণের সাথে সম্পৃক্ত থেকে যদি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়, অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসেনি, তাহলে আওয়ামী লীগ কেন এত দ্বিধাদ্বন্দ্বে আছে? আপনার কাছে একটু জানতে চাই। আমরা কিসের দ্বিধাদ্বন্দ্বে আছি? আমরা তো কোনো দ্বিধাদ্বন্দ্বে নাই, আমরা চলমান ধারাকে বজায় রাখছি। ধন্যবাদ ভাই। আনোয়ার ভাই তার রাজনীতি অঙ্গনে সে ঠিকভাবেই বলছে, সে তাদের ধারাবাহিকতাই আসলে বজায় রাখা বা সাংবিধানিক ধারাবাহিকতা সবই বজায় রাখা। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে, রাজনীতির দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলো একসময় রাজনীতি যখন আজকে মনে করেন আপনি উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি নেই, বিএনপি তো নেই, আজকে জাতীয় পার্টি নেই। আমাদের কারণে বলছি যে আমাদের নেতৃত্বের দুর্বলতার কারণে এবং ওই জাতীয় সংসদ নির্বাচনের সমঝোতার কারণে আমরা শেষ হয়ে গেলাম। এটা কিন্তু আমাদের কথা বলছি, আপনাদের কথা বলি নাই। আমি এখনো মনে হয়, আশা করি যে জিএম কাদের আর মজিবুল হক চুন্নু সাহেব যদি এই দল থেকে সরে যান, তাহলে এই দল আবার পুনরায় এক হবেন এবং এই দল শক্তিশালী হবেন। এই দেশ সারা বাংলাদেশে এই উপজেলা নির্বাচনকে 300 আসনে সেটি মানতে নারাজ আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে তারা কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দেখতে পাচ্ছে না। এখন তারা দেখতে পাবে কোথায়? বা কোনো প্রতিদ্বন্দ্বী তো নেই। প্রতিদ্বন্দ্বী তো তারা যদি দেখতে চেত, তাহলে আমরা 300 আসনের নির্বাচনের সমঝোতা তারা যেত না। সিদ্ধান্ত তো জাতীয় পার্টি নিজস্ব ছিল, সেখানে তো আওয়ামী লীগের আমরা তো বলছি যে ভাই, আমরা সেটাই বলছি যে আমাদের সিদ্ধান্ত ছিল, আমাদের 2-3 জন লোক এই ব্যাপারে তারা নিজস্ব কূটকৌশল এবং হয়তো অর্থ বাণিজ্যের কারণে হয়তো তারা ঠেকে গেছে, এটা আমার কাছে মনে হচ্ছে আর কি। আনোয়ার ইসলাম আনোয়ার, হয়তো আপনারা শক্তিশালী কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পাচ্ছেন না, কিন্তু আপনাদের নিজেদের মাঝে আসলে যে ধরনের অভ্যন্তরীণ সংকট আছে, সেই সংকটে আওয়ামী লীগ ডুবে যাচ্ছে, এমন অনেক ধরনের আলোচনা সমালোচনা শুনতে পাচ্ছি আমরা। দল সামলানোই এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিনা? না, কোনো চ্যালেঞ্জ না। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যতদিন দলের প্রধান আছে, আসলে অনেক নেতা আছে তারা মানে কি বলবো, নাকে তেল দিয়ে ঘুমায়, বিশেষ করে সংগঠনের ব্যাপারে উনি এতটাই তৎপর। এবং আপনি কি নেতৃত্ব দেখে কিন্তু বুঝেন না যে উনি আজকে বাংলাদেশের নেত্রী থেকে বাদ দিয়ে উনি বিশ্ব নেত্রী আজকে হিসাবে খ্যাতি অর্জন করেছে। বিশ্ব ফোরামে আজকে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে তিনি রাজনীতি করে কথা বলে। আর আমাদের দল আওয়ামী লীগের যে নেতৃত্ব, একটা সবচেয়ে কিন্তু বড় জিনিস, আজকে আমাদের সাথে অন্যরা কেউ পেরে উঠছে না কেন? একটাই কারণ, তার নেতৃত্ব। বিএনপিও যেমন নেতা নাই, নিঃসন্দেহে উনি ভালো নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু তেমন নেতৃত্ব নাই। সাংগঠনিক যে অন্তর্ভাগ কারণে আমাদের সঠিক নেতৃত্বের কারণে উনি রাত দিন পরিশ্রম করে। নিশ্চয়ই, কিন্তু যেমন ভাবে সংগঠনের একটা জেলা উপজেলা পর্যায়ে যেমন ভাবে যোগাযোগ রাখেন, ঠিক তেমনি কিন্তু আমাদের দেশের উন্নয়নের জন্য যা করার দলীয় প্রধানের কর্মকাণ্ড নিয়ে কারো কোনো ধরনের দ্বিধা নেই, কিন্তু তার ফলশ্রুতিতে আমাদের দল আজকে সংগঠিত। কিন্তু সাংগঠনিক অন্তর্ভাগ সৃষ্টি হয়েছে। মুসলিমে যে 2-4 জন যদি কথা না শুনে, একটা বড় দলে এরকম থাকতেই পারে, সেগুলো উনি সময় মতো ঠিক কিন্তু তার অ্যাকশন নিয়ে এই মুহূর্তে সাংগঠনিক কোনো অন্তর্ভাগ আপনারা দেখতে পাচ্ছেন না? না, কোনো কিছু আমরা এটা দেখছি না। আমার নেত্রী যদি কেউ কথা না শুনে কিছু করে থাকে, সময় মতো হি উইল বি পানিশড। ফখরুল হাসান শাহজাদা, উপজেলা নির্বাচন অর্থাৎ তৃণমূলের সবচাইতে বেশি কাছাকাছি যাওয়ার সুযোগ থাকে উপজেলা নির্বাচনে, সেই জায়গাটিতে জাতীয় পার্টি বারবার জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে থাকলো, উপজেলা নির্বাচন থেকেও দূরে থাকলো, অর্থাৎ তৃণমূল থেকেও জাতীয় পার্টি আসলে দূরে সরে যাচ্ছে কিনা, সাধারণ মানুষের মন থেকেও জাতীয় পার্টি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে কিনা? ধন্যবাদ। আমরা আসলে যে কথাটা বারবার ঘুরে বলছি যে আমাদের উপজেলায় ব্যাপক ক্যান্ডিডেট ছিল, ভাইস চেয়ারম্যান তো ছিল, চেয়ারম্যানও অনেক ক্যান্ডিডেট ছিল, কিন্তু গত জাতীয় নির্বাচনে আমাদের অংশগ্রহণ এবং আমাদের ক্যারেক্টারটা ওপেন হয়ে যাওয়ার কারণে, জাতির কাছে ওপেন হয়ে যাওয়ার কারণে, আমাদের নেতাদের ক্যারেক্টারটা ওপেন হয়ে যাওয়ার কারণে আমাদের তৃণমূল পন্থার নেতারা দূরে সরে গেছেন, যে আর না, ওনাদেরকে যে বিশ্বাস করার আর কোনো জায়গা নেই, ওনার আমাদেরকে নির্বাচনে ফালাই দিয়ে তারপর দেখবে যে আমাদের আর কোনো অস্তিত্ব নাই। এ কারণেই আপনার প্রতিটা উপজেলায় চেয়ারম্যানও দেওয়া সম্ভব ছিল, ভাইস চেয়ারম্যান দেওয়া সম্ভব ছিল, কিন্তু কোনোটাই সম্ভব হচ্ছে না। তার কারণে আমাদের নেতাদেরকে জিএম কাদের আর মজিবুল হক চুন্নু সাহেবকে কোনো অবস্থাতে বিশ্বাস করে না, এই কারণে আসলে দলটা পিছিয়ে আছে। তা এখন আমাদের এই অবস্থা আছে। এখন আওয়ামী লীগের সুবিধা পেত যদি আজকে জাতীয় পার্টি প্রত্যেকটা উপজেলায় ক্যান্ডিডেট দিত, প্রত্যেকটা ভাইস চেয়ারম্যানে ক্যান্ডিডেট দিল, তার আওয়ামী লীগের জন্য কিন্তু বা তারা যে এই মুহূর্তে জাতীয় পার্টি যথেষ্ট দুর্বল বিরোধী দল হওয়াতে সেই সুবিধাও তো আওয়ামী লীগ নিচ্ছে। হ্যাঁ, সেটাও নিচ্ছেন, সেটাও অসম্ভবের কিছু না। সেই জায়গাটিতে কি জাতীয় পার্টি আসলে শক্তিশালী হয়ে ফিরে আসার কোনো সুযোগ আছে? জাতীয় পার্টি শক্তিশালী হয়ে ফিরে আসবে, দুইটা নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন। জিএম কাদের সাহেব যেটা করছেন জাতির সাথে এবং নেতাকর্মীদের সাথে, এবং মজিবুল হক চুন্নু, এই দুজন থেকে যদি দল থেকে সরে যান,
তা আমি আশা করি তৃণমূল পর্যায়ে সমস্ত নেতাকর্মীরা আবার এক জায়গায় হবে। যেমন আওয়ামী লীগে যেমন নেতার কোনো অভাব নাই, আওয়ামী লীগ কিন্তু নেতা এক এক সিটে 2 জন 3 জন করে তারা নেতৃত্ব সৃষ্টি করে নিচ্ছে, সেই সুযোগ আছে। জাতীয় পার্টিতে একজন নেতা থাকলেও প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে নেতা তাদের আছে, কিন্তু এইটা এই দুর্নীতি পরায়ণ ধারাবাহিকতা বজায় রাখার দরকার আছে। আনোয়ার ইসলাম আনোয়ার, যে অন্তর্দলীয় কোন্দল আমরা জাতীয় পার্টিতে হতে দেখছি, সেই ধরনের কোন্দল আওয়ামী লীগে হওয়ার কেমন সম্ভাবনা আছে? 3 ধাপে নির্বাচনে এখনো 9 জন সন্তান চেয়ারম্যান প্রার্থী, যেখানে খোদ দলীয় প্রধান বারবার নির্দেশনা দিয়েছেন। এই 9 জন যে প্রার্থী আছেন তারা কি আসলে দলীয় প্রধানের চাইতেও বেশি শক্তিশালী? না না, সেটা না, সেটা সময় মতো ঠিক হয়ে যাবে। তবে আমি যেটা মনে করি যে এই যে মানে দলগতভাবে বা বাংলাদেশে যে আমাদের অবস্থানটা, এটার পিছনে দেখেন একটা যোগ্য যেমন নেতৃত্ব লাগে, একটা আদর্শ লাগে, সাংগঠনিক অবস্থা লাগে। বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু এই 3টেই আছে। আমরা নেতাও পেয়েছি, বঙ্গবন্ধুর আদর্শ আমাদের কাছে আছে, এবং প্রত্যেকটা জায়গাতে আমাদের সাংগঠনিক অবস্থাও কিন্তু ভালো আছে, যে কারণে আমরা যে কোনো আপদ বিপদে আমরা আমাদের নেত্রীর নেতৃত্বে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ি এবং সাকসেসফুল হই। এবারও হবে। এখন দলের ভিতরে, এত বড় একটা দলের ভিতরে মাঝে মাঝে কোথাও এ ধরনের কিছু হয়ে থাকলে দল অবশ্যই সময় সাপেক্ষে এবং যারা দায়িত্বপ্রাপ্ত নেতা আছে তাদের মাধ্যমে এটা মানে মিনিমাইজ করা। কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে আনোয়ার ইসলাম আনোয়ার? না, যারা এই ধরনের পার্টিসিপেট করছে ভবিষ্যতে আরও তো অনেক সুযোগ আসে, যেমন ওখানে তো কমিটি গঠন করা হবে, তাদেরকে বাদ দেওয়া হবে, নেতৃত্বে তাদেরকে আসতে দেওয়া হবে না। এই নির্বাচন তো আর শেষ নির্বাচন না, এগুলো কিন্তু এর আগেও কিন্তু অনেকেই কিন্তু মানে এগুলো ভোগ করছে। মাঝে মাঝে দলের স্বার্থে মাঝে মাঝে সবাইকে সুযোগ দেওয়া হয় বা মাফ করে দেওয়া হয়, তার মানে এই না যে বারবার করবে। আর একটা জিনিস আমার মনে হয় এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা বুঝে যে আমাদের বিরুদ্ধে যা ভয়ঙ্কর যারা আছে, আমাদের প্রতিপক্ষ, এরা অত্যন্ত ভয়ঙ্কর। এরা যদি ক্ষমতায় থাকে এবং এরা আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যে অত্যাচার অনাচার যেগুলো করে সেগুলো কিন্তু আমরা জানি। তারা তো নির্বাচনে অংশগ্রহণই করেনি, এরপর অংশগ্রহণ না করে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তারা কিন্তু আছে। 71 এবং 75-এর খুনিরা কিন্তু তারা ঐক্যবদ্ধ আছে, নির্বাচনে না আসলেও তারা কিন্তু অর্গানাইজড এবং তারা হচ্ছে অর্গানাইজড এবং প্রতিনিয়ত তারা কিন্তু ষড়যন্ত্র করছে এবং যে কোনো সময় যে কোনো অঘটন কিন্তু তারা ঘটাতে পারে। যে কারণে আমার মানে বিশ্বাস এবং আমার প্রত্যেকেরই একটাই যে আমাদেরকে অতন্দ্র প্রহরীর মতো কিন্তু থাকতে হবে। আওয়ামী লীগ যখন দলকে আরো শক্তিশালী করবার চেষ্টা করছে, ফখরুল হাসান শাহজাদা ঠিক সেই মুহূর্তে জাতীয় পার্টি আসলে গৃহপালিত বিরোধী দলের তকমা থেকে বেরিয়ে এসে নতুন কিছু করার চিন্তা করছে কিনা? জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল, এখন আবার শুনলাম নতুন একটা কথা যোগ হয়েছে, কৃতদাস, আওয়ামী লীগের কৃতদাস হিসাবে জিএম কাদের সাহেব বলেছেন। তো আসলে জাতীয় পার্টি বেরোয় আসার সুযোগ আছে, কর্মীরা অপেক্ষা করতেছে, নেতা কর্মীরা অপেক্ষা করতেছে, এই দলটা আবার শক্তিশালী হবে, এই দলটা পুনরায় একসাথে সবাই মিলে নেতৃত্ব দিবে। আমরা সেই প্রত্যাশা করতে চাই, শক্তিশালী বিরোধী দল দেখতে চাই, আগামীকাল প্রথম ধাপ উপজেলা নির্বাচন সুষ্ঠু হোক সেই প্রত্যাশাও রাখতে চাই। আনোয়ার ইসলাম আনোয়ার, ফখরুল হাসান শাহজাদা, ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।